রাজনৈতিক সুনামি ধেয়ে আসছে শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সচিবালয়ের অলিন্দে অলিন্দে। সদ্য ক্ষমতা গ্রহণ করা বিএনপি সরকারের বয়স দেখতে দেখতে মাত্র 5টি মাস পার হলো। নতুন মন্ত্রী আর আমলারা হয়তো ভেবেছিলেন গদিতে বসাই শেষ কথা, এরপর ফাইল চালাচালি আর চাটুকারিতার পুরনো সংস্কৃতিতেই কেটে যাবে দিন। কিন্তু না, একদমই না। গত 24 ঘন্টায় প্রশাসনের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসা কিছু অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য পুরো মন্ত্রিসভার ভিত নাড়িয়ে দিয়েছে। সরকারের অন্দরে কান পাতলে এখন শুধু ফিসফাস শোনা যাচ্ছে। মন্ত্রীপাড়ার ঘুম হারাম করে দেওয়া সেই গোপন খবরটি এখন টক অব দ্য নেশন। আসলেই কি নতুন সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেল? ক্ষমতার মাত্র 5 মাসের মাথায় কেন তারেক রহমানকে মন্ত্রী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে হলো? আর কোন 7 জন ব্ল্যাকলিস্টেড মন্ত্রীর কপাল পুড়তে চলেছে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। বাংলাদেশের সমসাময়িক রাজনীতির ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে, ক্ষমতা পাওয়ার পর প্রথম 6 মাসকে যে কোনো সরকারের জন্যই এক ধরনের মধুচন্দ্রিমা বা নিজেদের গুছিয়ে নেওয়ার সময় হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 24-এর গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার পারদ এখন আকাশচুম্বী। আর ঠিক এই জায়গাতেই কোনো ধরনের আপোষ করতে রাজি নন বিএনপির শীর্ষ নেতৃত্ব তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ের ভেতরের সূত্রগুলো অত্যন্ত নির্ভরযোগ্যতার সাথে নিশ্চিত করেছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে সম্পূর্ণ গোপনে একটি হাই প্রোফাইল স্পেশাল পারফরমেন্স উইং গঠন করা হয়েছিল। এই উইংয়ের সদস্যরা গত 5 মাস ধরে দিন-রাত এক করে প্রতিটি মন্ত্রণালয়ের ভেতরে গোয়েন্দা নজরদারি চালিয়েছেন। কোন মন্ত্রী প্রতিদিন কয় ঘন্টা ফাইল সই করলেন, কোন গুরুত্বপূর্ণ ফাইল কতদিন ধরে আমলাতান্ত্রিক লাল ফিতের ফালিতে আটকে থাকলো, কার টেবিলে কাজের গতি কেমন, আর মাঠ পর্যায়ে কার কাজের গ্রাউন্ড রেজাল্ট বা বাস্তব ফলাফল শূন্য, তার সব কিছুর একটি নিখুঁত ও ক্রিস্টাল ক্লিয়ার আমলনামা এখন প্রধানমন্ত্রীর দপ্তরে টেবিলের ওপর শোভা পাচ্ছে। আর সেই আমলনামার পাতা ওল্টাতেই বেরিয়ে এসেছে এক ভয়াবহ চিত্র। শুনলে অবাক লাগতে পারে, কিন্তু পর্দার আড়ালে এটাই রূঢ় বাস্তবতা যে একই টেবিলে বসে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করার কথা থাকলেও অনেক মন্ত্রণালয়ের হেভিওয়েট পূর্ণ মন্ত্রী এবং তার নিজের ঘরের প্রতিমন্ত্রী একে অপরের মুখ দেখাদেখি পর্যন্ত করছেন না। ফাইলের নিয়ন্ত্রণ আর ক্ষমতার দাপট দেখানোর এই নীরব মনস্তাত্ত্বিক লড়াইয়ে মুখ থুবড়ে পড়ছে সাধারণ মানুষের ভাগ্য। দিনের পর দিন আটকে থাকছে ফাইল, গতি হারাচ্ছে সরকারের উন্নয়ন ও সংস্কার পরিকল্পনা। ঠিক এই জায়গাতেই কঠোর অবস্থান নিয়েছেন তারেক রহমান। আগামী মাসেই এই সরকারের বয়স পূর্ণ হতে যাচ্ছে 6 মাস। আর এই 6 মাসের ডেডলাইনেই ঘটে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক রদবদল। এই মেগা রদবদলের মূল উদ্দেশ্য কেবল ক্ষমতার ভারসাম্য রক্ষা নয়, বরং কাজের গতিশীলতা বৃদ্ধি এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও রাজনৈতিক ভারসাম্য ঠিক রাখা। রাজনৈতিক মহলে এখন কান পাতলেই বেশ কিছু নাম জোরে সোরে শোনা যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন দলের নেত্রী সেলিমা রহমান, যার ওপর দলের শীর্ষ নেতৃত্বের আস্থা দীর্ঘদিনের। পাশাপাশি আলোচনা ও মূল্যায়নের টেবিলে আছেন ABM মোশাররফ হোসেন, আশরাফুদ্দিন নিজাম, মাহিদুর রহমান এবং এরশাদুল্লাহ খানের মতো মাঠের নেতারা। বুদ্ধিবৃত্তিক ও আইনি ক্ষেত্রে সরকারের হাতকে আরও শক্তিশালী করতে মন্ত্রিসভায় ঘুরে ফিরে আসছে প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমিরের নাম। তবে কেবল কেন্দ্রীয় নেতাই নয়, এবারের রদবদলে ভৌগোলিক রাজনীতির সমীকরণ মেলাতেও বড় ধরনের চমক রাখতে যাচ্ছে সরকার। বিশেষ করে দীর্ঘদিন ধরে মন্ত্রিসভায় কোনো প্রতিনিধিত্ব না থাকা বৃহত্তর নোয়াখালী বেল্টের মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধছিল, তা প্রশমন করতে এবার বড় ধরনের প্রমোশন হতে পারে এই অঞ্চলের নেতাদের। নোয়াখালী অঞ্চলের ক্ষোভ দূর করতে কপাল খুলতে পারে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও মিষ্টভাষী প্রাজ্ঞ রাজনীতিবিদ ডক্টর আব্দুল মঈন খানের। এছাড়া এই তালিকায় যুক্ত হতে পারেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সফল সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রভাবশালী নেতা বরকতুল্লাহ বুলু এবং মাঠ কাঁপানো প্রবীণ বাগ্মী নেতা জয়নুল আবেদিন ফারুক। একই সাথে কৌশলগত কারণে নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলা থেকে 2 জন অত্যন্ত সম্ভাবনাময় তরুণ এমপিকে মন্ত্রিসভায় আনার বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।
অন্যদিকে নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলকে গুরুত্ব দিতে সেখান থেকে একজন প্রভাবশালী নারী এমপিকে মন্ত্রিসভার মূল দায়িত্বে নিয়ে আসার গুঞ্জন এখন তুঙ্গে। একই নাটকের আরেকটি বড় দৃশ্যপট তৈরি হয়েছে হেভিওয়েট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে। তিনি একই সাথে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো দুটো বিশাল ও রাষ্ট্রের মেরুদণ্ড স্বরূপ দপ্তর ধরে রেখেছেন। অত্যন্ত নির্ভরযোগ্য সূক্ষ্ম সূত্রগুলো বলছে, আমির খসরু মাহমুদ চৌধুরী নিজেই এখন এই দ্বৈত দায়িত্বের চাপে ভীষণভাবে হাঁপিয়ে উঠেছেন। দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতের সংস্কারের মতো চ্যালেঞ্জিং কাজগুলোতে সম্পূর্ণ মনোযোগ ধরে রাখার স্বার্থে তিনি নিজেই এখন পরিকল্পনা মন্ত্রণালয়টি অন্য কোনো দক্ষ ও যোগ্য নেতার হাতে ছেড়ে দিতে চাইছেন, যাতে তিনি সম্পূর্ণ ফোকাস অর্থ মন্ত্রণালয়ে ধরে রাখতে পারেন। অন্যদিকে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ব্যস্ততা বহুগুণ বেড়ে যাবে। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে সার্বক্ষণিক সময় দেওয়ার জন্য একজন নতুন এবং গতিশীল মুখ আসার সম্ভাবনা এখন প্রবল। তবে পারফরম্যান্সের বিচারের সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে তরুণ ও জোটের শরিক নেতাদের ক্ষেত্রে। ব্যর্থ মন্ত্রীদের তালিকায় নাম থাকায় এবং মন্ত্রণালয়ের কাজে আশানুরূপ কোনো পরিবর্তন আনতে না পারায় এবার মন্ত্রিসভা থেকে সরাসরি বাদ পড়তে পারেন নুরুল হক নূর, জুনায়েদ সাকি এবং ববি হাজ্জাজের মতো পরিচিত মুখগুলো। এমনকি শিক্ষাক্ষেত্রে দৃশ্যমান কোনো সংস্কার বা গতি আনতে না পারার কারণে খোদ শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের চেয়ারও এবার মারাত্মকভাবে নড়বড়ে হয়ে পড়েছে। জনপ্রশাসনের এই বিশাল ওলটপালট এবং জেলা প্রশাসক বদলি নিয়ে সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনা প্রমাণ করে যে পর্দার আড়ালে এক বিশাল প্রশাসনিক যুদ্ধ চলছে। একজন কর্মকর্তাকে বদলি করার পর তিনি নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগেই আবার সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার মতো ঘটনাগুলো সরকারের ভেতরে এক ধরনের সমন্বয়হীনতাকেও ফুটিয়ে তুলেছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় একে রুটিন কাজ এবং দক্ষতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে দাবি করলেও রাজনৈতিক বিশ্লেষকদের চোখ এড়ানো যাচ্ছে না আসল সত্য। তারা মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫ মাসের এই হানিমুন পিরিয়ড এখন অফিসিয়ালি শেষ। আগস্টের এই আসন্ন মেগা রাজনৈতিক এবং প্রশাসনিক সার্জারিই মূলত ঠিক করে দেবে এই নতুন সরকার আগামী দিনগুলোতে কতটা শক্ত, নিরেট এবং আপোষহীন হাতে দেশ চালাতে পারবে। ব্যর্থ মন্ত্রীদের ডানা ছেঁটে সমন্বয়হীনতার অহংকারী প্রাচীর ভেঙে এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা বিতর্কিত আমলাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে রাষ্ট্রযন্ত্রকে পরিষ্কার করাই এখন ২৪-এর গণবিপ্লবের মূল স্পিরিট ও জনগণের দাবি। বঙ্গভবনে যখন রাজকীয় শপথের মধ্য দিয়ে নতুন মন্ত্রীরা আবার পা রাখবেন, তখন তাদের মনে রাখতে হবে যে জনগণের ভাগ্য নিয়ে কোনো রকম অলসতা, দুর্নীতি বা আমলাতান্ত্রিক তামাশা এবার আর বরদাস্ত করা হবে না। কারণ দেশের মানুষ পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে, কোনো নতুন জমিদারতন্ত্র দেখার জন্য নয়। রাজনৈতিক মহলের মতে ক্ষমতার এই দাবার বোর্ডে চাল দেওয়া মাত্র শুরু হলো। এখন আগস্টের এই মেগা রাজনৈতিক রদবদলের চূড়ান্ত রূপ এবং তারেক রহমানের শেষ চাল দেখার জন্য পুরো দেশ এক বুক উৎকণ্ঠা আর অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।